নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব নভেম্বর মাস নিয়ে। এই নভেম্বর মাসে তুলা রাশির জাতক জাতিকাদের যে 5টি ঘটনা ঘটবেই তা নিয়েই আমি আলোচনা করব। এখন আজকের আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে, কিন্তু তবুও বলছি 5% হতে পারে, 15% হতে পারে, 50% হতে পারে, 80% হতে পারে, 90% হতে পারে। এই পার্সেন্টেজ ওয়াইজ কোনো না কোনো ভাবে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কারোর ক্ষেত্রে কম, কারোর ক্ষেত্রে মিডিয়াম, কারোর ক্ষেত্রে বেশি, কারোর ক্ষেত্রে পুরোপুরি। আমি যে 5টি দিক বলছি, এই 5টি দিক বা এই যে 5টি ঘটনা ঘটবেই বলছি, সেগুলো কিন্তু ঘটবেই। এখন যদি মনে হয় যে আমি আমার সম্পর্কে জানতে চাই, আমি তুলা রাশির জাতক জাতিকা, আমি আমার সম্পর্কে জানতে চাই, সার্বিক মতে নয়, তাহলে অবশ্যই কিন্তু চেম্বারে আসতে হবে। এবং চেম্বারে গেলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছেই যাবেন। আমার কাছেই আসতে হবে তা বলছি না, কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়াটা ভালো। এখন খুব ভালো মতন যদি আমি নভেম্বর মাসটিকে দেখি এবং খুব ভালো মতন যদি আমি সর্বপ্রথম সেকেন্ড হাউসটিকে দেখি, তাহলে সেখানে কিন্তু রাহু বসে রয়েছে। এখন রাহু সেকেন্ড হাউসে বসে থাকলে কি হয়? সেকেন্ড হাউসটা কি? সেকেন্ড হাউসটা কিন্তু আমাদের রিপ্রেজেন্ট করে ফিনান্সিয়াল জায়গাটাকে। সেকেন্ড হাউসটা রিপ্রেজেন্ট করে কিন্তু আমাদের সঞ্চয়ের জায়গাটাকে, দৃষ্টিভঙ্গির জায়গাটাকে, মুখনিসৃত বাণীর জায়গাটাকে, এই এভরিথিংকে সেকেন্ড হাউস কিন্তু রিপ্রেজেন্ট করে। তাহলে সেখানে যখন রাহু বসে থাকে, তাহলে ওয়েস্ট অফ মানি বা সঞ্চয় কখনো হতে চায় না, খরচা হয়ে যায়। সবসময় যে ওয়েস্ট করছি, নষ্ট করছি তা নয়, কিন্তু খরচা হয়ে যায়, আমার সঞ্চয় হচ্ছে না, এটা লক্ষ্য করা যায়। সেকেন্ড হাউস মানে ইনক্রিজ করা, কেউ তো বোঝায়। সুতরাং অর্থনৈতিক জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ। এবং যেই রাহু যেহেতু বুধের ঘরে বসে রয়েছে, এবং বুধকে যদি লক্ষ্য করা যায় 9635 কানেকশনের মধ্যে দিয়েও কিন্তু বুধ এবং সূর্যের 2:1% মধ্যে দিয়ে যেহেতু পজিটিভ সম্পর্ক স্থাপন হয়েছে, সুতরাং তুলা রাশির জাতক জাতিকা যারা বিজনেস করো, তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তার সাথে এটাও মাথায় রাখার প্রয়োজন আছে, রাহু মানে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনকেও রিপ্রেজেন্ট করে। তাহলে সেকেন্ড হাউসে কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গা, মন থেকে দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি থেকে মানসিকতা, মনোভাবের জায়গাটা, সেখানে ইলিউশনে আক্রান্ত হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে লগ্নে কিন্তু শুক্র হিট করছে, এবং শুক্র কিন্তু সমসপ্তমে মঙ্গল এবং বুধকে হিট করছে। আমি পূর্বেও কিন্তু যখন ফাটকা নিয়ে আলোচনা করেছি তখন বলেছি, এই তুলা রাশির ক্ষেত্রে নভেম্বর, ডিসেম্বর 2026 মিডল ফেজ পর্যন্ত যদি ধরা যায়, তাহলে ফাটকা থেকে মারাত্মক ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং এই ফাটকা থেকে ইনকামের জায়গা প্রবল মাত্রায় কিন্তু আমার যে অবস্থান সেটাকে ইনক্রিজ করবে। কেন না, শুক্রের অবস্থান, লগ্নে শুক্র হিট করছে, এবং শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। আমি লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি বলেছি? আমাদের মতন সাধারণ মানুষজনদের ক্ষেত্রে যে আমি যে অড সিচুয়েশনের মধ্যে রয়েছি সেখান থেকে আমি ওভারকাম করতে পারছি। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেই মানে শুক্রই কিন্তু আবার সমসপ্তমে বুধকে হিট করছে, মঙ্গলকে হিট করছে। তাহলে আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার শিক্ষা, বিচার, বিশ্লেষণ সমস্ত কিছুর দ্বারা এবং আমার নলেজের দ্বারাও কিন্তু আমি ফাটকার জায়গায় চলে যাব, এবং সেখান থেকে প্রভূত উন্নতির জায়গা, মানে প্রচুর অর্থ আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এটা যে ক্ষণস্থায়ী সেটা বহুবার বলেছি, সেটা আমি এখন আর বলতে চাই না। কিন্তু এই ক্ষণস্থায়ী হলেও অন্তত 2026-এ কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, মারাত্মক ফাটকার জায়গা, চারিদিক থেকে অর্থ আসার জায়গা, ফিনান্সিয়াল জায়গাটা অত্যন্ত মানে উৎকৃষ্ট হয়ে যাবার জায়গা
আমি লক্ষ্য করতে পারছি। 1 2 3 4 4 নাম্বার ঘর, 4 নাম্বার ঘরে কিন্তু মঙ্গল এবং সূর্যের ঘর। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সেই সূর্য শুক্রের ঘরে বসে আছে। তাহলে আবার সেই টানতে হচ্ছে, যার জন্য সব কাজকর্ম ছেড়ে কিন্তু আমি প্রেডিকশন করেছিলাম, সেটা হচ্ছে 18 অক্টোবর রাত 9:39 এই যে বৃহস্পতির ট্রানজিট হয়েছে। বৃহস্পতির ট্রানজিট না হলে তুলার এই পজিটিভ ইনফ্লুয়েন্স কখনো ক্রিয়েট হতো না। বৃহস্পতির যখনই ট্রানজিট হয়েছে, যদিও 5 আমাদের ডিসেম্বর আবার মিথুনের ঘরে চলে যাবে, কিন্তু এই যে কর্কটের ঘরে ট্রানজিট হলো, তার ফলে শনি উচ্চস্থ হয়ে গেল। শনি উচ্চস্থ হয়ে গেল বলেই কিন্তু শুক্রের ঘরে সূর্য যে দারিদ্র যোগ সৃষ্টি করছে, প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, তা নয়। দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া, সেটা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলো না। কেন না, যখনই শনি উচ্চস্থ হয়ে গেল, শনি শুক্রকে হিট করলো, শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্সটা অফ হয়ে গেল। রবিকে হিট করলো, রবির নেগেটিভিটিটা অফ হয়ে গেল। নেগেটিভিটিটা ইনক্রিজ করলো না, এবং যখনই ইনক্রিজ করলো না তখনই কি হয়ে গেল, 4 নাম্বার ঘরটা, 4 নাম্বার ঘরে মঙ্গল এবং শুক্রের জন্য তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে প্রবলেম গুলো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। আমার মতন করে সবকিছু চলতে হবে, আমার মতন করে আমি যেটা পছন্দ করি সবাইকে সেটাই পছন্দ করতে হবে। এই জায়গাগুলো মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট, সেকেন্ড, অ্যাডজাস্টমেন্টের অভাব, কম্প্রোমাইজ করতে পারবে না, আমিত্বের প্রকাশ, ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া, ইগো প্রবলেমের জায়গা, সন্দেহ প্রবণতার জায়গা, এবং কমিউনিকেশনের জায়গাটাই নেগেটিভ হয়ে যাচ্ছে। কিন্তু এই নেগেটিভিটি কিন্তু থাকবে, কিন্তু এই নেগেটিভিটি গুলো কখনো তাকে ডিক্রিজ করবে না। এই নেগেটিভিটি গুলো কখনোই কিন্তু তার পার্সোনাল বা প্রফেশনাল লাইফে কখনো হ্যাম্পার করবে না। হ্যাঁ, কেন করবে না? তার কারণ এই শুক্র এবং সূর্যের যে দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে না, নেগেটিভিটিটা রয়েছে, কিন্তু সেই নেগেটিভিটি গুলো কোনো মতেই তার মধ্যে ডিক্রিজ নিয়ে আসবে না, বা হঠাৎ করে দেখা গেল আমি আমার অবস্থান থেকে পড়ে গেলাম, সেটা লক্ষ্য করা যাবে না। বরং মঙ্গল, এবং সেই মঙ্গলকে যদি দেখা যায়, মঙ্গলের ঘরে ফিজিক্যালি বৃহস্পতি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বসে থাকার জন্য কি হয়ে গেল, বরং এই যে আমার আইডেন্টিটি ক্রাইসিস, এই যে আমার অ্যাডজাস্ট না করতে পারার জায়গা, সিচুয়েশনটাই এমন ক্রিয়েট হবে, দেখা যাবে আমার জন্য একটা আলাদা কেবিন আসছে, বা আমি যে অ্যাডজাস্ট করতে পারছি না, তাতে কোনো কোন কারোর কোনো কর্মে বা কোনো উৎপাদনে বা কারোর কোনো যায় আসছে না, বা দেখা যাচ্ছে এই যে আমার মধ্যে ইগো রয়েছে, বরঞ্চ সেটা আমাকে আরো স্পেসিফিক করে দিচ্ছে, বা আমার যে সন্দেহ প্রবণতা, আমার যে আইডেন্টিটি ক্রাইসিস, আমার পরিবারের মানুষজন সেটাকেই পোষণ করছে, তোষণ করছে, সেটাকেই মেনে চলছে। বুঝতে পারলাম? এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন শুক্রের অবস্থান যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, অত্যন্ত পজিটিভ, কেননা শুক্র এবং বুধের যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, তার ফলে আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার ব্রেন ওয়ার্ক, হ্যাঁ, এই সমস্ত কিছু কিন্তু কি হবে, আমার যে অড সিচুয়েশন, সেখান থেকে আমি ওভারকাম কিভাবে করব, তার জন্য ইমপ্লিমেন্ট হবে। এইটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবং যেহেতু শুক্রের ঘরে সূর্য বসে রয়েছে, তাই জন্য আমি সেলফিশ হয়ে উঠবো, যেটা কিন্তু প্রফেশনালিজমের এবং সফলতার মূল হাতিয়ার বলা যেতে পারে। আমি ভীষণ সেলফিশ, নিজেকে নিয়ে চিন্তা করব, নিজের মতন করে চলবো। আমি সামাজিক যে আমার ইমপ্লিমেন্টেশন, অ্যাপ্লিকেশন, প্রকাশ, সেটা অফ হয়ে যাবে। আমি নিজেকে নিয়ে ভাববো, নিজের পেট ভরে থাকলেই ভাববো সারা পৃথিবীর মানুষের পেট ভরে আছে, এবং এটাকে আমি মারাত্মকভাবে সমর্থন করি আজকের দিনে। আগে নিজে বাঁচো, তারপর অন্যকে বাঁচাবার কথা চিন্তা করবে। এবং পৃথিবীতে যারা যারা সফল হয়েছে প্রত্যেকেই কিন্তু ভীষণ সেলফিশ। সুতরাং তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, 1 2 3 4 5 6 7 8 9 10 10 নম্বর ঘরে শনির ঘরে কিন্তু ফিজিক্যালি শনি বসে রয়েছে। শনি উচ্চস্থ হয়ে 10 নম্বর ঘরে যদি বসে থাকে, তাহলে 1 6 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1 7 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1 9 10 কানেকশন উচ্চ শিক্ষার ক্ষেত্র, 1 4 10 কানেকশন ব্যক্তিগত জীবনের ক্ষেত্র। তাহলে ক্ষেত্র অর্থাৎ জংশন কিন্তু 10 নম্বর ঘরটা আমি বারবার ধরে বলেছি, সেখানে শনির ঘরে শনি উচ্চস্থ হয়ে বসে আছে, মানে প্রথমত হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আমি স্যাটিসফাই হব, এবং এই স্যাটিসফ্যাকশনের পেছনে আমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, আমার কঠিন পরিশ্রমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং ফ্লুকে কি হয়ে যাবে, এই কঠিন পরিশ্রম করছি,
বা একটা সাবজেক্ট সম্পর্কে ভালো মতন নলেজ আছে, আমার কমিউনিকেশনের জায়গাটা ভালো, তার ফলে যখন আমি কোন রকমের ফাটকা রিলেটেড জায়গায় যাব, হিট করব, সেই জায়গাটাতেও কিন্তু আমি সফল হয়ে উঠব। যদিও ক্ষণস্থায়ী, কিন্তু সেটাও লক্ষ্য করা যাচ্ছে। যদিও আমি যেটা দেখতে পাচ্ছি যে কখনোই কিন্তু বন্ধুত্বের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, আত্মীয়দের জায়গাটা কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, হ্যাঁ, ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। এবং ইললিগাল অ্যাক্টিভিটিস মানে অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়লাম, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে চেয়ে অবৈধ সম্পর্ক আসবে, হ্যাঁ, এই জায়গা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। কারণ আমরা অনেক সময় মনে করি আরে হঠাৎ করে যখন কোনো অবৈধ সম্পর্ক আসছে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জন্য, কারণ এটা একটা নেশার মতন, তখন আমরা সেই দিকেই কিন্তু এগিয়ে চাই। এটা কিন্তু পরবর্তীকালে মারাত্মক ড্যামেজ নিয়ে আসবে। তার কারণ ক্রাইম ডাজ নট পে, বারবার ধরে বলেছি, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে 12 নম্বর ঘরকেও কিন্তু যখন বৃহস্পতি হিট করছে এবং 12 নম্বর ঘরকেও যখন ফিজিক্যালি বৃহস্পতি ভাবগতভাবে মঙ্গলকে হিট করছে, তখন আমার কমিউনিকেশনের জায়গাটা ভুল হয়ে যেতে পারে, ভুল মানুষকে বিশ্বাস করতে পারি, আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায়, বন্ডিং এর জায়গায় দেখা যাবে ভুল মানুষকে বিশ্বাস করছি। এবং যখনই আমি ভুল মানুষকে বিশ্বাস করতে শুরু করব এবং যখনই মানুষ আমার সফলতাটাকে কেবল ভালোবাসবে, যখনই আমার এই অবস্থাটা মিডল ফেজ অফ 2026 এর পর থেকে যখনই তুলা রাশি ডিক্রিজ করতে শুরু করবে, তুলা রাশির জাতক জাতিকা তখনই কি করবে, তারা কিন্তু আস্তে আস্তে সরে যাওয়ার চেষ্টা করবে। বিজনেস ক্ষেত্রে কোনো মতেই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, পার্টনারশিপ বিজনেস পজিটিভ নয়। পার্টনারশিপ বিজনেস হলে তোমার একদম কাঁধে ভর দিয়ে কিন্তু মিডল ফেজ অফ মানে অন্তত আগস্ট সেপ্টেম্বর 2026 পর্যন্ত কিন্তু তোমার পার্টনার দেখবে পুরো ক্রিমটা নিয়ে চলে যাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। যদি কোনো রকমের ইলিগেল সম্পর্ক ক্রিয়েট হয়ে থাকে বা দেখা গেল অপোজিট সেক্স থেকে কিন্তু ইলিগেল যে মানে অ্যাপ্রোচ আসতে পারে, সেগুলোকে ইগনোর অবশ্যই করা কিন্তু প্রয়োজন। তার কারণ স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু স্বামী কোনো বিপদে বললে স্ত্রী কিন্তু একদম পাশে এসে দাঁড়াবে, বা স্ত্রী কোনো বিপদে বললে স্বামী পাশে এসে দাঁড়াবে। তাহলে সেক্ষেত্রে যদি কোনো কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক। আর আরেকটা কথাও কিন্তু আমি পরিশেষে বলবো, যদি কোনো সম্পর্ক দেখা গেল একদম সামান্য মনোমালিন্য হয়েছে, অল্প একটু ওর সাথে 2 দিন 3 দিন ধরে কথা বলছি না, এই যে 2 দিন 3 দিন ধরে কথা বলছি না, সেটাকে জিয়ে রাখতে রাখতে আলটিমেট দেখা গেল বউ বাপের বাড়িতে চলে গেল, আলটিমেট দেখা গেল সেপারেশনের জায়গা চলে এলো, আলটিমেট দেখা গেল বউ যখনই একা আছে, সেপারেশনের মতন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, তখনই উড়ে এসে জুড়ে বসলো এক প্রেমিক, দেখা গেল বউ তার প্রতি মানে একটু দুর্বল হয়ে গেল। এরকম ভাবে খুব ইজিয়েস্ট যে চ্যাপ্টারটাকে ইমিডিয়েট ক্লোজ করে দেওয়া যায় আলোচনার মধ্যে দিয়ে বা ইয়ার কি ছলেই, স্বামী স্ত্রী তো নিজেরাই নিজেদের মধ্যে কিন্তু দেখা যাবে যে এই ডিস্টেন্স ক্রিয়েট করবে এবং সেখান থেকে সেপারেশন বা পরবর্তীকালে ডিভোর্সের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মাথায় রাখার প্রয়োজন আছে, আত্মীয় স্বজন, কাছের মানুষ, খুব কাছের মানুষ, মানুষের হাত থেকে মিষ্টি ভক্ষণ, এবং আমরা যখন এই ঠাকুরের মানে আমি মন্দির মসজিদ গির্জা উভয়ের ক্ষেত্রেই বলছি, এখান থেকে যদি কোনো প্রসাদ আসে ভেরি ভেরি কসাস এবং কনসাস, সেখান থেকে কিন্তু হঠাৎ করে আমার পেট রিলেটেড কোনো প্রবলেম সৃষ্টি হতে পারে, বা দেখা গেল কেউ মানে শত্রুতা বসে সেখানে কোনো কিছু দিয়ে দিল এবং পরবর্তীকালে দেখা যাবে ও তো ধর্ম রিলেটেড বা ঈশ্বর রিলেটেড ব্যাপার হয়ে যাবে, এই মানসিকতা তাদের মধ্যে থাকতে পারে। কেননা আমি আগেও বলেছি, এখনো বলছি যে ধর্ম মানে তো ধারণ করা। আমি যে চোখে আমার মাকে দেখি, আমি যে চোখে আমার স্ত্রীকে দেখি, যে চোখে আমার দিদিকে বা বোনকে দেখি, যে চোখে আমার মেয়েকে দেখি, প্রত্যেকটা আমার দেখার চোখ আলাদা আলাদা। এটাই কিন্তু ধর্ম। ধর্মই কিন্তু এই প্রত্যেকের মধ্যে ডিফারেন্সটা ক্রিয়েট করছে। প্রত্যেকেই তো আমার আপন, কিন্তু প্রত্যেকের মধ্যে ডিফারেন্সটা ক্রিয়েট করছে ধর্মই। ধর্ম মানে কদাপি কিন্তু আমরা মানে একদম মানে কি বলে আক্ষরিক অর্থে বা এই যে বাইরের যে ধর্মটাকে আমরা দেখি, সেই ধর্মটা কিন্তু অ্যাকচুয়ালি ধর্ম নয়। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি। আর কখনো কোনো মতেই কিন্তু আমি কালকেই মুসলিম হয়ে গেলাম, কখনো মুসলিম হিন্দু হয়ে গেল বা খ্রিস্টান হয়ে গেল, কখনো সম্ভব নয়। ধর্ম সৃষ্টি হয় কিন্তু জন্ম থেকেই, রক্ত থেকেই আসে। আমি আবার বলছি, রক্ত থেকে কেন আসে? আমার যিনি মা,
তিনি আমার মা, আমার যিনি স্ত্রী তিনি আমার স্ত্রী, আমার যিনি দিদি বা বোন তিনি আমার দিদি বা বোন, অন্য আরেকজনের সহধর্মিণী হতেই পারে। তাহলে আমার রক্তের মধ্যে দিয়ে সম্পর্কের মধ্যে যে ডিফারেন্স আসছে, সবাইকেই শ্রদ্ধা করছি, সবাইকেই ভালোবাসছি, কিন্তু প্রত্যেকটা সম্পর্কের মধ্যে ডিফারেন্স রয়েছে, এটাই ধর্ম। তাই জন্য ধর্ম কখনো চেঞ্জ করে দেওয়া যায় না। এটা কিন্তু আমি বারবার ধরে বলেছি, এটাকে মাথায় রাখার প্রয়োজন। আর কিছু মানুষ আছে এই যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান নানান ধর্মের মধ্যে যে সবসময় একটা দেখা যায় আমার ধর্ম নয়, আমার ধর্ম এটা, ওর ধর্ম ওইটা, ওর ধর্ম ওইটা। এইটা সাধারণত ভাবে আমাদের মধ্যে যখন চলে আসে, কিছু কিছু মানুষ কি করে, তখন আমাদের সত্তার মধ্যে, আমাদের চৈতন্যের মধ্যে, আমাদের শরীরের মধ্যে, আমাদের মননের মধ্যে, আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে আগুন লাগাবার চেষ্টা করে। এবং যখন আগুন লাগাবার চেষ্টা করে তখন আমরা ভাবি, ও তার মানে ওই ধর্মটাই বোধহয় আমাদের মধ্যে, মানে আমাদের মানুষকে মারছে, আমাদের মধ্যে মানে ডিস্টেন্স বা ডিফারেন্স ক্রিয়েট করছে, আমাদেরকে ছোট করছে, বা আমাদেরকে মানে কি বলবো ডিস্ট্রয় করার চেষ্টা করছে। আসলে কিন্তু তা নয়। আসলে কিন্তু এই সমস্ত মানুষেরাই তারা কিন্তু 2 1 জন 3 জন 5 জন থাকে, তারা এমন কিছু করে দিয়ে চলে যায়, দেখা যায় আমরা মানুষে মানুষে, ভাই ভাইয়ের মধ্যে তখন দ্বন্দ্ব লেগে যায়। আমাদের চিন্তার পরিবর্তন ভীষণ প্রয়োজন। একজন হিন্দু হিসেবে, এবং অনেকের চাইতে ধর্মটা, অনেকের চাইতে শাস্ত্রটা আমি বেশি বুঝি, প্রকাশ করি না, কিন্তু অনেক অনেক বুঝি, অনেকের চাইতে বুঝি। যারা অনেকে বেশি দেখায় বিরাট প্রচার, তাদের চাইতে অনেক বেশি আমি আবার বলছি যে এই যে বাহ্যিক ধর্মের পেছনে ছুটে এই যে ভাই ভাইয়ের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট করা, এটাকে ধর্ম বলে না কোনো মতেই, কিন্তু এটাকে আর যাই হোক ধর্ম বলে না। তাই অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে সবার উপরে মানুষ সত্য। এবং আমি একজন মানে কি বলবো, আমি একজন হিন্দু ধর্মের প্রতিনিধি। আমি হিন্দু ধর্মের, আমার ধর্মটা তো হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে বলছি যে আমরা কিন্তু এই ভারতবর্ষের মধ্যে অলিতে গলিতে কখনো মন্দির প্রতিষ্ঠা করতে চাই না, অন্তত আমি চাই না। আমি চাই এই ভারতবর্ষটাই মন্দির হয়ে উঠুক, সেখানে অলিতে গলিতে মন্দির স্থাপন করে হিন্দুত্ব কায়েম করার দরকার নেই, বা আমার নিজের ধর্মের জাগরণের দরকার নেই। এইভাবে কখনো প্রচারের মধ্যে দিয়ে জাগরণ সম্ভব নয়। আমার দেশটা যখন আমার ভেতরের যে সংস্কার, আমার ভেতরের যে সংস্কৃতি, আমার ভেতরের যে মনন, আমার ভেতরের যে দৃষ্টিভঙ্গি যখন পরিবর্তন হবে, এবং যখন নঙ্গর্থক থেকে সদর্থক দৃষ্টিতে যাবে, এবং যখন প্রত্যেককে রেসপেক্ট করার জায়গায় থাকবে, অবশ্যই দুষ্টের দমন তো আছেই, কিন্তু দুষ্টের দমন করতে গিয়ে দেখা গেল সাধারণ মানুষকে যেন আমরা অবহেলার শিকার না করে ফেলি। তাই জন্য দেশটা মন্দির হোক। এই প্রত্যেকটা অলিতে গলিতে এক একটা করে ব্যাঙের ছাতার মতন মন্দির গুজিয়ে তোলার কোনো প্রয়োজন নেই। আমি সাধারণত মন্দির, মসজিদ, গির্জায় খুব একটা যাই না, কিন্তু এইবার পুজোতে আমি যখন বাইরে গিয়েছিলাম, তার আগে আমি দিল্লিতে গিয়েছিলাম, তারপর আমি সেখান থেকে বেশ কয়েকটি মন্দির ভিজিট করেছিলাম, এবং আমি দেখলাম যে ঈশ্বরকে নিয়ে যে বিজনেস করা হচ্ছে, এবং ঈশ্বরকে নিয়ে যে মারাত্মক রকমের লোক ঠকানো হচ্ছে, মানুষকে যে একদম ভুল পথে পরিচালিত করা হচ্ছে। এক্সাম্পলটা আমি সাধারণ মানুষ হয়ে কিন্তু কিছু কিছু জায়গায় আমার যেমন ভাষণ ছিল, আবার কিছু কিছু জায়গায় সাধারণ মানুষ হয়ে গেছিলাম। আমি দেখলাম আমাকে কিভাবে ঠকানোর চেষ্টা চলছে সামনে ঈশ্বরকে রেখে। তাই জন্য বারবার ধরে বলছি, গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলস এন্ড থিঙ্কিংস। বারবার ধরে কিন্তু এটা বললাম। আজকের মতন এইটুকুই, নমস্কার।